ক্রিকেট খেলার একটা এক্সাম্পল দিয়ে আমরা খুব সহজে পারমুটেশন এবং কম্বিনেশনের বিষয়টা বুঝতে পারবো। এটা হবে আমাদের বাস্তবিক প্রেক্ষাপটের সাথে মেলানো। আসসালামু আলাইকুম। আজকে আমরা পারমিউটেশন এবং কম্বিনেশনের ইতিহাসের শ্রেষ্ঠ ক্লাসটা নিব, কারণ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একজন ম্যাথ টিচার নুরুল ইসলাম স্যার আমাদের সাথে আছেন। ওনার পরিচয় একটু পরে বিস্তারিত দিব। প্রথমেই স্যার, আপনি যদি আমাকে বলতেন এইটা আবার কি? স্বাগতম সবাইকে কিং ক্লাসেসের পক্ষ থেকে। আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে মাইদুল স্যারের একটা সমস্যা নিয়ে আমরা কথা বলবো। আপনাদের হয়ে আসলে তিনি আমাকে প্রশ্ন করবেন, মানে যে প্রশ্নগুলো আপনারা করতে চান, ঠিক আছে, আমি সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। স্যার, তাহলে আপনার মনের যে একটা ইচ্ছা ছিল যে আসলে এই যে পারমুটেশন এবং কম্বিনেশন এই জিনিসটা আসলে কি, শুরুতে একটা বিষয় আমি একটা বলি। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন গণিতটা করি, গণিত করার সময় আমাদের সমস্যাটা হয় কি, আমরা সরাসরি সূত্র থেকে অঙ্কগুলো করার চেষ্টা করি, কিন্তু তার পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এবং হচ্ছে তার যে একটা থিওরি আছে, সূত্রটা কিভাবে আসলো, এই ব্যাখ্যাগুলো যখন আমরা জানবো তখন কিন্তু আমাদের বোঝাটা আরও বেশি সহজ হবে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি, আমরা ম্যাথগুলোকে আমাদের বাস্তবিক প্রেক্ষাপটের সাথে কানেক্ট করতে পারি না। যেমন আমি যদি বলি যে পারমুটেশন মানে কি, যেমন ধরেন আজকে তারিখটা খেয়াল করেন আপনারা, আজকে কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ হচ্ছে। টেস্ট ম্যাচ চলছে? হ্যাঁ, টেস্ট ম্যাচ চলতেছে। এবং যে বিষয়টা সেটা হচ্ছে, অস্ট্রেলিয়াতে কিন্তু টেস্ট ম্যাচ বাংলাদেশ 23 বছর পর, প্রায় 23 বছর পর বাংলাদেশ ডাক পেল শুধু টেস্ট ম্যাচের খেলার জন্য আর কি। এর আগে ওয়ানডে সিরিজ একটা খেলেছে, কিন্তু দেখেন আজকের এই টেস্ট ম্যাচের বা ক্রিকেট খেলার একটা এক্সাম্পল দিয়ে আমরা খুব সহজে পারমুটেশন এবং কম্বিনেশনের বিষয়টা বুঝতে পারবো। এটা হবে আমাদের বাস্তবিক প্রেক্ষাপটের সাথে মেলানো, ঠিক আছে? তখন বিষয়টা আরও সহজ হবে। কীরকম? যেমন ধরেন আমি বললাম যে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট ম্যাচ খেলবে, ঠিক আছে? এখন বাংলাদেশ তো দল ঘোষণা করবে, সেই দলে বেশ কিছু সংখ্যক প্লেয়ার থাকতে পারে। তো এখন ধরেন আমরা মনে করলাম যে বাংলাদেশ 15 জন সদস্যের একটা দল ঘোষণা করলো। এখানে ব্যাটসম্যান, বোলার, উইকেট কিপার, ঠিক আছে, মিলিয়ে আপনার অলরাউন্ডার মিলিয়ে মনে করেন 15 জন তারা নাম ঘোষণা করলো, 15 জনের, যে এই 15 জনকে আমরা নিয়ে যাচ্ছি অস্ট্রেলিয়ায়। আচ্ছা আপনারা বলেন তো, 15 জনের মধ্যে কি 15 জনই মাঠে নামবে? না। 15 জনের মধ্যে কয়জন নামবে? 11 জন। 11 জন। আচ্ছা 15 জনকে তো আমি নিয়ে গেলাম অস্ট্রেলিয়াতে, কিন্তু 15 জন খেলার দিন নামবে না। খেলবে কয়জন? 11 জন। তাহলে এই 11 জনকে আমার কি করতে হচ্ছে? বাছাই করতে হচ্ছে। এই বাছাই মানেই হচ্ছে কম্বিনেশন। আর কম্বিনেশনের যে অপারেশনটা, সেই অপারেশনটাকে আমরা বুঝাই হচ্ছে সি দিয়ে। তার বাম দিকের মাথার যে উপরে, এখানে লিখতে হয় আমাদের অপশন, মানে টোটাল কতজন আমরা নিয়ে গেলাম, ঠিক আছে? আর ডান দিকের নিচের দিকে এখানে লিখতে হয় টার্গেট। তাহলে এবার আপনি একটু খেয়াল করেন, আপনার কাছে অপশন আছে কয়জন মাইদুল স্যার? 15 জন। 15 জন, কিন্তু খেলবে কয়জন? 11 জন। 11 জন। এটা কি আপনি সাজাবেন না বাছাই করবেন? আমি কি 11 জন? এই 11 জন মাঠে খেলবে, এটা কি বাছাই করতেছেন নাকি সাজাচ্ছেন আপনি? আচ্ছা, আমার কাছে মনে হয় আমি বাছাই করতেছি। 11 বাছাই করতেছি, কারণ আমার 15 জনের মধ্যে 11 জন খেলাতে হলে 15 জনই তো নামবে না, 11 জন আমার কি করতে হবে? বাছাই করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অপশন। আর খেলবে কতজন? 11 জন। এটা হচ্ছে আমাদের কি টার্গেট। এই 11 জন নিয়ে আমরা মাঠে নামবো। তাহলে এটাকে আমরা কি লিখবো? অপশনকে লিখবো কত? 15। আর কি করতেছি? বাছাই করতেছি। আর বাছাই করার অপারেশনটাকে আমরা বুঝাই কি দিয়ে? সি দিয়ে। আর আমার টার্গেট কতজন? 11 জন। এই হলো এটা। তাহলে 15 জনের মধ্যে 11 জনকে কি করা হইলো? বাছাই করা হইলো। এখন একটা মজার বিষয় বলি। আচ্ছা এই ধরেন বাংলাদেশ এখন ফিল্ডিং করছে, কারণ বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশে ধরেন ফিল্ডিং করছে। এখন ফিল্ডিংয়ের সময় সবাই কি একটা পজিশনে ফিল্ডিং করে? না। এক একজন এক এক জায়গায়, এক এক পজিশনে। এখন আমি আমার প্রয়োজনে, ধরেন আমি একজন বোলার, আমি এখন স্পিন বল করব না, আমি আমার প্রয়োজনে কি আমি চেঞ্জ করতে পারি না ফিল্ডিংয়ের পজিশনগুলো? পারেন। তাহলে এই যে দেখেন 11 জন প্লেয়ার 11টা পজিশনে মনে করেন থাকতে পারে, তাদেরকে আমি চাইলে একে এই জায়গা থেকে এই জায়গায়, অথবা একে কি এই জায়গা থেকে এই জায়গায় নিতে পারি। এক একজন প্লেয়ার এক একটা পজিশনে দাঁড়িয়ে ফিল্ডিং করবে। আবার আমি আমার নিজের প্রয়োজন আবার কি করতে পারি? চেঞ্জ করতে পারি। আবার ধরেন একসাথে কি 11 জন ব্যাটিং করতে নামে? না। কয়জন করে নামে? 2 জন। 2 জন করে নামে। ভালোভাবে খেয়াল করেন, কয়জন করে নামে? 2 জন করে। এখন ধরেন আমি একটা অর্ডার সিলেক্ট করলাম যে আমাদের প্রথমে ধরেন আমাদের নামবে হচ্ছে তানজিদ তামিম, এরপরে এর সাথে মনে করেন যে আপনার নামতেছে লিটন দাস। এই 2 জন প্রথমে ব্যাটিং করবে। এখন আমার মনে হলো যে লিটন দাসকে ওপেনিংয়ে আজকে নামানো ঠিক হবে না,
আমি ধরেন নাম হলাম মেহেদি মিরাজকে, যদিও মেহেদি মিরাজ ক্যাপেবল নয়, কিন্তু ধরেন আমি মেহেদি মিরাজকে নামাতে যাচ্ছি, আমি কি পারবো না? পারবেন। আচ্ছা, তাহলে আমি চাইলে ব্যাটিং অর্ডারটা কি করতে পারছি? চেঞ্জ করতে পারছি। আমি চাইলে ফিল্ডিং এর পজিশনটাকে কি করতে পারছি? চেঞ্জ করতে পারছি। কিন্তু আচ্ছা দেখেন তো, আপনি যখন 15 জন থেকে 11 জন যখন বাছাই করলেন, তখন কি আপনার চেঞ্জ করতে হয়েছে? আপনি কাকে আগে নিলেন, কাকে পরে নিলেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনাকে নিতে হবে কয়জন? 11 জন। 11 জন। কিন্তু আপনাকে সাজানোর সময়, ফিল্ডিং সাজানোর সময় বা ব্যাটিং করানোর সময় পজিশনটা ম্যাটার করে কিনা, অর্ডারটা ম্যাটার করে কিনা? তাহলে সাজানোর সময় স্থান পরিবর্তন একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা যদি বলি যে 15 জনের মধ্যে 11 জন কোন কোন পজিশনে ফিল্ডিং করবে, তাদেরকে কতবার কত উপায়ে আমি সাজাতে পারি ফিল্ডিং এর পজিশনটা, বা কত উপায়ে ব্যাটিং এর অর্ডারটা সাজাতে পারি, তাহলে এই সাজানোর বিষয়টাকে আমরা কি বলি? পারমিউটেশন। পারমিউটেশন। এই পারমিউটেশনের অপারেশনটাকে আমরা কি দিয়ে বুঝাই? পি দিয়ে। ঠিক একই রকম ভাবে আমাদের এইখানে বাম দিকের মাথায় লিখতে হয় কি? অপশন। আচ্ছা। আর ডান দিকের নিচে দিয়ে কি লিখতে হয়? টার্গেট। টার্গেট। কিন্তু কনসেপ্টটা কি? এখানে সাজাইতে হয়, এখানে বাছাই করতে হয়। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, আছে কতজন? 15 জন। 15 জন থেকে কতজন নেবেন? 11 জন। 11 জন নিয়ে কি করবেন? হয় ফিল্ডিং এর পজিশনে সাজাবেন কত উপায়ে, অথবা ব্যাটিং এর অর্ডারে সাজাবেন, ঠিক কি না? তাহলে এইখানে আমার কি হলো? 15 পি কত? 11। তাহলে এই যে এই জিনিসটাই অপশনটাকে আমাদের বইয়ের মধ্যে লেখা হয়েছে এন, আর টার্গেটকে কি দিয়ে প্রকাশ করছে? আর দিয়ে। এই কারণে আমরা লেখা দেখি এনসিআর, এই কারণে আমরা লেখা দেখি এন পি আর। একটা মজার বিষয় বলি, আমরা তো শুধু সূত্রের ফরমেশনটা দেখলাম, এখনো সূত্রটা কিভাবে হবে সেটা দেখলাম না। কিন্তু একটা প্রশ্ন করি আপনাদেরকে, প্রশ্নটা কি খেয়াল করবেন মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে, আমি যদি বলি আমি নিয়ে গেলাম 15 জন, আমি 16 জন নিয়ে মাঠে নামবো, মনে করেন 11 জনের নিয়ম বাদ, 16 জন নিয়ে খেলা। আচ্ছা, ঠিক আছে, এটা ধরেন এখন আমি 15 জন নিয়ে গেলাম, আমি কি 16 জন বাছাই করতে পারবো 15 জনের মধ্যে? না। এটা কি সম্ভব? না। আচ্ছা, আমি যদি বলি যে 15টা বল আছে আমার কাছে, তার মধ্যে 20টা বল নিয়ে কত ভাবে সাজানো যাবে, এটা কি সম্ভব? না। তাহলে একটা জিনিস তো মাথায় রাখতে হবে, অপশনের চাইতে টার্গেট কোনোদিন বেশি হতে পারে না। তাহলে হয় 15 জনের মধ্যে 15 জন, না হয় 15 জনের থেকে কি কম, কিন্তু 15 জনের থেকে 16 বা 20 এটা সম্ভব না। এই কারণে যখন আমরা সূত্রটা লিখি, তখন আমাদের একটু মাথায় রাখতে হবে অপশনের মান টার্গেটের থেকে বড় অথবা টার্গেটের সমান। এটা গ্রেটার অর ইকুয়াল বুঝাচ্ছে। তাহলে অপশনের মান টার্গেটের থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে, কিন্তু টার্গেট কোনোদিন অপশনের চাইতে বেশি হতে পারে না। এখন ধরেন একটা বিষয়, ঠিক আছে, আমাদের কাছে আমরা তো অনেকেই আছি এরকম যে ক্রিকেটই বুঝি না, কারণ যাদের জীবনে ক্রিকেট ম্যাটার করে না তার ক্রিকেট বোঝার দরকার নেই। এই দিক থেকে আমাদের নারীরা কিন্তু আবার একটু পিছিয়ে, ক্রিকেট খেলাটেলা একটু কম দেখে, তাদের আবার মনে করেন যে একটু ঝামেলা হয়ে যেতে পারে। তো চলেন আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তারপর আমরা দেখবো এই সূত্রগুলোর ব্যবহার কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ধরেন মাইদুল স্যারের জন্য 3টা কালারের বল লাগছে। আপনারা মনে করে নেন এই 3টা হচ্ছে বল। একটা হচ্ছে কালার কি, কালার তো দেখা যাচ্ছে স্পষ্ট নাকি, বলেন স্যার, মাইদুল স্যার বলেন। রেড। আচ্ছা, এরপর গ্রিন, এরপর ব্লু। কয়টা বল আছে? 3টা বল। এখন ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে এই যে 3টা বল, প্রত্যেকবার এই 3টা বল থেকে 2টা করে বল নিয়ে আপনি কতভাবে সাজাইতে পারবেন? আচ্ছা, আমি কি প্রশ্ন করছি, সাজানো নাকি বাছাই করা? সাজানো। সাজানোর অপারেশনকে আমরা কি বলি? পারমুটেশন না কম্বিনেশন? পারমিউটেশন। আমি যদি বলতাম বাছাই করার অপারেশন, কম্বিনেশন, তাহলে ওটা সি দিয়ে করতাম, এটা কি দিয়ে করব? পি দিয়ে করব। কিন্তু আমরা প্রথমে সূত্রে যাব না, আমরা আগে দেখি প্র্যাকটিক্যালি আমরা কতভাবে সাজাতে পারি, তারপর আমরা দেখব সূত্র দিয়ে রেজাল্ট আসলে কত আসে। যদি দেখি আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ফলাফলের সাথে সূত্রের ফলাফল কি হয়ে গেছে, মিলে গেছে, তাহলে তো আমরা কানেক্ট করতে পারবো বিষয়টা। তাহলে সূত্রটা ঠিক। হ্যাঁ, সূত্রটা আমরা শিখবো। তো তার আগে আমি বলছি, তাহলে আমরা 3টা বল থেকে কয়টা করে নিতে চাচ্ছি? 2টা। আচ্ছা, আমি একটু এখানে একটু লিখলাম যে আমি 3টা বল থেকে 2টো করে বল নিয়ে কি করব? সাজাতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? সাজাতে চাচ্ছি। এই সাজানো মানেই তো বিন্যাস, সাজানো মানেই পারমুটেশন, ঠিক না? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, ধরেন কেউ বললো যে স্যার আমি তো প্রথমে লাল, রেড আর গ্রিন নিছি। আচ্ছা, এটাকে আমরা কতভাবে সাজাতে পারি মনে করেন? যেমন ধরেন প্রথমে লাল, পরে সবুজ, গ্রিন। আচ্ছা,
এরপর আপনি বলতে পারেন না যে আচ্ছা আমি এটা আমি কি করব, এটার পজিশনটা এখানে আর এটার পজিশনটা এখানে নেব। তাহলে আমি প্রথমে গ্রিন লিখতে পারি, এরপর কি রেড। কয়ভাবে সাজানো গেল? দুইভাবে। দুইভাবে। আচ্ছা আমি পরের বার দুইটা বল নিলাম, এই দুইটা বল মনে করেন যে গ্রিন আর হচ্ছে কি ব্লু। আচ্ছা গ্রিন আর ব্লুকে আমি সাজাতে পারি, প্রথমে গ্রিন রাখলাম, পরে রাখলাম হচ্ছে কি আপনার Blue। ব্লু, অথবা প্রথমে ব্লু রাখলাম পরে কি গ্রিন। গ্রিন। আচ্ছা এইখানেও কয়ভাবে সাজানো গেল? দুইভাবে। দুইভাবে। আচ্ছা অন্য একজন বললো যে আচ্ছা আপনাদের রেড আর গ্রিন আসছে, অন্য জনের আসলো গ্রিন আর ব্লু, আচ্ছা কারো কি রেড আর ব্লু আসতে পারে না? আচ্ছা আসলো রেড আর ব্লু আসলো, ধরেন এমন কেউ দুইটা বল নিছে, তার দুইটা কালার হয়েছে কি, একটা হচ্ছে রেড আরেকটা হচ্ছে কি ব্লু। এখন আপনি খেয়াল করে দেখেন তো এই জায়গাটার মধ্যে প্রথমে ধরেন রেডকে রাখলেন, পরে কাকে রাখলেন? ব্লুকে। এরপরে প্রথমে রাখলেন ব্লুকে, পরে কি রেডকে। এখানেও কয়ভাবে সাজাতে পারলেন? দুইভাবে। দুইভাবে। এইখানে দুই, এখানে দুই, এখানে দুই। আলটিমেটলি এটার রেজাল্ট কত? আমি কিন্তু সূত্র বসাইনি, আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পল থেকে কত পেলাম? 6। 6। প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে কত পেয়েছি? 6। এখন আমরা দেখব যে আসলে এই 6 ভাবে সাজানো যায় কিনা ওই সূত্রের মাধ্যমে, সূত্রের মাধ্যমে ফলাফলটা কত হয়। তাহলে আপনারা একটু দেখেন, মাইদুল স্যারকে একটু সরাই দিলাম আর কি আপনাদের থেকে। আসসালামু আলাইকুম। কি আমাদের ভিন্ন পোশাকে দেখে আবার অবাক হচ্ছেন না তো? একটু আগে এক ধরনের পোশাক, আবার এখন আরেক ধরনের পোশাক। আসলে সারা দেশেই তো একটা জিনিসের প্রভাব পড়েছে, সেটা তো বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে লোডশেডিং এর প্রভাব। আমাদের ওই সময় ক্লাস চলাকালীন আপনার হচ্ছে পুরো মানে আমরা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছি, বিদ্যুৎ ছিল না, তো যার কারণে আমাদের পুরো ফাংশনাল ইউনিট অফ ছিল। এর জন্য আমরা চিন্তা করেছি যে ওইটুকু অংশ যদি আপনাদেরকে দিতাম তাহলে আপনাদের যে মনের আত্মতৃপ্তি সেটা কিন্তু আপনাদের হইতো না। এর জন্য আমরা যেহেতু বলেছি ক্লাসের শুরুতে, মাইদুল স্যার বলেছে যে একটা ক্লাসের মধ্যে একটা সম্পূর্ণ কনসেপ্ট আমরা আসলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারই ক্ষুদ্র প্রয়াসে আসলে ওই জায়গা থেকেই আবার আজকে আমরা শুরু করছি। ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টাকে স্বাভাবিকভাবে নেবেন এবং উপভোগ করবেন আমাদের ক্লাস। তো আমরা যে জায়গায় শেষ করেছিলাম, মাইদুল স্যার বলেছিল যে ওই যে আমরা মাইদুল স্যারকে বোঝাতে চেয়েছিলাম যে 6 রেজাল্টটা প্র্যাকটিক্যালি আমরা পেয়েছি। 3টা বল থেকে 2টা করে বল আমরা নিয়ে কতভাবে সাজাতে পারি। 2টা করে বল কিন্তু শুধু বাছাই না, নেওয়ার পর তাকে সাজাইতে হবে। তো সাজানোর বিষয়ে ফলাফল পেয়েছিলাম কয়টা? 6টা। ঠিক আছে? ঠিক কিনা স্যার? জি। 6টা পেয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে সূত্রের মাধ্যমে তো এই 6 আসতে পারে, কিন্তু আসলে সূত্রের মাধ্যমে 6 আসে কিনা, এবং আমরা দেখবো প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ফলাফল আর আমাদের ফর্মুলার মাধ্যমে প্রাপ্ত ফলাফল দুইটা একই রকম হয় কিনা। ঠিক আছে? তো চলেন আমরা যে বিষয়টা আসলেই করতেছিলাম সেটা একটু দেখি। তা আমাদের যেহেতু আমরা বলছি 3টা বল থেকে 2টো করে বল নিয়ে আমরা কি করব? সাজাবো, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমাদের যে এনপিআর এর যে ফর্মুলার রেজাল্টটা সেটা হচ্ছে কি আপনারা জানেন যে এটা হচ্ছে এই যে এখানে যেটা দেখতেছেন সেটাকে কি বলছিলাম? অপশন। আর কে কি বলছিলাম? টার্গেট। তার মানে এই যে এনপিআর এটা হচ্ছে অপশনের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে অপশন বিয়োগ টার্গেটের ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলা। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ফ্যাক্টোরিয়াল অফ জিনিসটা আবার কি? ফ্যাক্টোরিয়াল কি ফ্যাক্টরি না কোনো কিছু না? এটা নাম্বার থিওরির মধ্যে আমরা আসলে পাবো, বা নাম্বারের যে সংখ্যার যে ধারণা তার মধ্যেই পাবো। সেটা হচ্ছে কি জানেন, যেমন ধরেন যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালের কথা যদি বলি, এটার অর্থটা হচ্ছে 1 থেকে শুরু করে ওই সংখ্যাটা পর্যন্ত, 1 2 3 4 5, 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফল। তাদের কি? গুণফল। এখন এটাকে আপনি এইভাবেও লিখতে পারতেন যে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করে তার আগে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তার গুণফল। এইভাবেও লেখা যায়, সমস্যা নেই। তো এখন স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য নাই, কারণ আপনারা বলতে পারতেন স্যার 1-এর থেকে ছোট তো শূন্য, তো শূন্য দিয়ে গুণ করলে টোটাল রেজাল্টটা শূন্য হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য নাই, কোনো নেগেটিভ নাম্বার নাই, অন্তর্ভুক্ত নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো দশমিক সংখ্যা আসবে না। আমার কথাটা বুঝতে পারছেন? এটা কিন্তু 1 পয়েন্ট না, এটা ওই দাগটা পড়ে গেছে আসলে। তো এখন বিষয়টা হচ্ছে তাহলে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, শুধু এইটুকু মাথায় রাখেন, 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তার কি? গুণফল। আচ্ছা 4 5 কত? 20, 3 20 60, আর 60 দুগুণে কত? 120। এই হলো আমার রেজাল্ট। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বুঝবো? 120। ওকে। আচ্ছা এখন তাহলে একটা বিষয় খেয়াল করুন, এই তো ফর্মুলা। আমরা বলছিলাম 3টা বল থেকে কয়টা করে বল নিব? 2টা করে বল নিয়ে কি করব? সাজাবো। তো সাজাবো মানে কি? পারমুটেশন। তো পারমুটেশন অপারেশন দিলাম, অপশন হচ্ছে 3টা, নিব কয়টা করে? 2টা করে, নিয়ে সাজাবো। তাহলে আমার রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে অপশনের ফ্যাক্টোরিয়াল এ অনুযায়ী ডিভাইড বাই
অপশন বিয়োগ কি টার্গেট টার্গেটের ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার হইল 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে আসলো কত 1 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কত? 1 ফ্যাক্টোরিয়াল রেজাল্ট হচ্ছে 1, কারণ 1 এর আগে তো আর কোনো স্বাভাবিক সংখ্যা নাই, তাহলে শুধু 1। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমি যদি এখন একটা বিষয় এই জায়গার মধ্যেই করি, তাহলে আপনি দেখেন 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 2 গুণ 1 আর নিচে তো 1, তাহলে আমার কত আসলো 3 দুগুণে কত 6, এই তো হয়ে গেল। দেখেন তো রেজাল্টটা, এই যে এই ফলাফল আর আমাদের আগের যে ফলাফলটা এসেছিল, দেখেন তো দুইটা ফলাফল সেম কিনা? সেম। আচ্ছা, এখন এবার আসেন মজার বিষয়টা। সে মজার বিষয়টা কি? সেটা হচ্ছে আমি যদি বলতাম দুটো করে বল কতভাবে বাছাই করা যায়, এখন নিয়ে আর সাজাবো না, জাস্ট কি করব বাছাই করব। আচ্ছা, আপনি বললেন যে আচ্ছা আমি প্রথমে যে দুইটা বল টান দিছি এর মধ্যে একটা রেড আর একটা গ্রিন। জি। আবার ধরেন আপনি কি বললেন যে আচ্ছা একজন দুইটা বল নিছে, তার কাছে আসছে প্রথমে রেড পরে গ্রিন, কিন্তু আমি যখন দুইটা বল টান দিছি বা উঠাইছি তখন আমার কাছে প্রথমে গ্রিন উঠছে পরে কি উঠছে রেড। আচ্ছা, একটা বিষয় আপনারা বলেন তো, 3টা বল থেকে 2টা বল নিছেন, আমি যখন 3টা বল থেকে 2টা বল বাছাই করলাম আমার কাছে লাল আসছে আর সবুজ আসছে। কারণ ধরো মাইদুল স্যার 2টা বল উঠাইছে, মাইদুল স্যারের প্রথমে উঠাইছে হচ্ছে গ্রিন পরে কি নিছে রেড। তাহলে আমার কাছে রেড আর গ্রিন আর মাইদুল স্যারের কাছে গ্রিন আর রেড। এখন 2টা বল নিতে বলছে, আমার কাছেও 2টা বল, মাইদুল স্যারের কাছেও কি 2টা বল, কিন্তু আমার কাছে যে 2টা রঙের বল আছে স্যারের কাছেও কি সেম সেম 2টা রঙের বল। তাহলে এটা কি আলাদা বাছাই নাকি একই বাছাই? একই বাছাই। আমি যদি বলি রফিক, রহিম আর করিম, এর মধ্যে থেকে আমি প্রথমে নিলাম রফিককে পরে নিলাম করিমকে, তো স্যার আগে করিমকে নিছে পরে রফিককে নিছে, তাহলে দুইজন একই মানুষকেই তো নিলাম। তাহলে এইগুলো আলাদা বাছাই না। সাজানোর ক্ষেত্রে হয়তো কি আলাদা, কারণ সাজানোর সময় কি পজিশনটা ম্যাটার করে, অর্ডারটা ম্যাটার করে, কারণ কে কার আগে আছে, কারণ পজিশন চেঞ্জ হলেই বিন্যাস চেঞ্জ হয়ে যায়। কিন্তু কে কাকে আগে বাছাই করা হলো কাকে পরে বাছাই করা হলো এটা ম্যাটার করে না, অর্ডারটা মেইন জিনিস না। জাস্ট দুইজনকে নিতে বলছে, সেই দুইজন কি একই দুইজন নাকি ভিন্ন দুইজন? এবার আপনারাই বলেন, লাল আর সবুজ, সবুজ আর লাল একই না? একই। তাহলে এই দুইটার ভিন্ন বাছাই না, এই দুইটা কি একটাই বাছাই। কয়টা বাছাই? একটা। ঠিক একই রকম ভাবে আমি যদি গ্রিন আর ব্লু নিতাম, তাহলে প্রথমে গ্রিন র্যান পরে ব্লু, অথবা প্রথমে ব্লু পরে গ্রিন, এই দুটাকে কি আলাদা বলবেন না একই বলবেন? একই। আচ্ছা, তাহলে এই দুইটা একই বাছাই। একই রকম ভাবে রেড আর ব্লু এর বেলাও আমরা যে দুইটা রেজাল্ট এখানে পাইছিলাম, কিন্তু এই ক্ষেত্রেও সেই দুইটা কি হইতো? একই রেজাল্ট হইতো, ঠিক কি না? তাহলে বলেন তো 3টা ভিন্ন রঙের বল থেকে সবাইকে একই রকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। 3টা ভিন্ন রকম বল থেকে 2টা ভিন্ন রকম বল কতভাবে বাছাই করা যায়? 3 ভাবে। এই তো স্যার কিন্তু বুঝে গেছে, তার মানে আপনাদেরও বোঝার কথা। 1 + 1 + 1, তাহলে কত হইলো? 3। এখন আমরা ফর্মুলার মাধ্যমে দেখবো আসলে এটা হয় কিনা। ঠিক আছে, তাহলে চলেন একটু দেখি। এই যে দেখেন আমরা এই জায়গাটার মধ্যে যেটা করলাম, হ্যাঁ আমাদের তো এটার কাজ শেষ, আমরা তো এইটুকু বুঝে ফেলছি। এখন বলেন এনসিআর, এটার অপারেশনের বিষয়টা হচ্ছে অপশনের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টার্গেটের ফ্যাক্টোরিয়াল ইনটু অপশন বিয়োগ টার্গেট। আচ্ছা, দুইটা পার্থক্যটা দেখেন, জাস্ট হচ্ছে এই জিনিসটা, এখানে আর ফ্যাক্টোরিয়ালটা দিয়ে বেশি ভাগ করা হয়েছে, এখানে কিন্তু সেটা নাই। তো এটা তো ফর্মুলা। আচ্ছা, এটা যদি ফর্মুলা হয় তা আমি 3টা বল থেকে কয়টা করে বল নিয়ে বাছাই করব? 2টা করে। আচ্ছা, তাহলে 3C2, তাহলে উপরে হবে অপশনের ফ্যাক্টোরিয়াল, নিচে হবে টার্গেটের ফ্যাক্টোরিয়াল, অপশন বিয়োগ কি টার্গেটের ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন তো কত আসে, উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত 1 ফ্যাক্টোরিয়াল। এবার আসেন ভাঙি, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণ 2 গুণ কত 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 গুণ 1, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1। আচ্ছা, এই 2 আর এই 2 তো কাটা গেল। এখন আপনি বললেন এই 2টা 1, উপরে তো একটা 1, তাহলে কেমনে কাটবো? এটা কিন্তু আর হইব না, কারণ 1 আর 1 গুণ করলে আসলে 1ই হয়। তা আমার এখানে বাকি রইল শুধু কি 3, তাহলে রেজাল্ট কত? 3। দেখলেন তো? আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আপনার যে ফলাফল পাইছি আর হচ্ছে আমরা যে ফর্মুলার মাধ্যমে যে ফলাফল পেলাম সবই কি এক।
বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আপনারা কমেন্ট করে জানান যে আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনারা যদি বুঝতে না পারেন, আমরা আরো শতভাবে আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য, কিন্তু আপনাদেরকে বুঝাইয়া ছাড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখন দেখেন, এই যে বিষয়টা তো হয়ে গেল, এখন এটার আমরা একটা ম্যাথ করি যেটা আমাদের বিগত সময় ধরেন আসছে এরকম প্যাটার্নের কিছু ম্যাথ। যেমন বেশ কয়েক ধরনের ম্যাথ আসে, এর মধ্যে আজকে আমরা দুইটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সমীকরণ রিলেটেড, ঠিক আছে, যে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে কিভাবে আমরা মান বের করব। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ধরেন এই যে শব্দ দিয়ে দেয়, শব্দ দেওয়ার পর বলে যে এদেরকে সাজান বা বাছাই করেন, তো আমরা এটা কিভাবে করতে পারি। তো সেই জায়গাটা আমরা দেখবো, একটা শব্দ রিলেটেড দেখবো, আর একটা হচ্ছে সমীকরণ রিলেটেড। তো চলেন আমাদের প্রথম প্রশ্নে, হ্যাঁ, আমাদের বেসিক ধারণা আশা করি ইনশাল্লাহ হয়ে গেছে। আমাদের প্রথম প্রশ্নটা বলছে 2np3 ইজ ইকুয়াল টু 2 × np4। এটা হইলে বলছে n এর মান বের করো। আর একটু জটিল দেখা যায় ব্যাপারটা। ঠিক আছে, তো চলেন আমরা তাহলে, যেহেতু এটাকে ভাঙাইতে পারি আমরা, ঠিক আছে, আমরা যেহেতু ভাঙাইতে পারি, আমরা এখন এটা কি করব। এখন একটা বিষয় আপনারা কি খেয়াল করছেন এই জায়গাটার মধ্যে, যে আমরা যখন লিখলাম যে 3p2, 3p কত 2, দেখেন তো রেজাল্টটা কত আসছিল, 6 আসছিল না? আচ্ছা, 6 কিভাবে আসছিল? আমরা বলছি যে উপরে হচ্ছে অপশনের ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে অপশন বিয়োগ টার্গেটের ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা যদি ধরেন, এটা ধরেন আমাদের তো রেজাল্ট, এটাকে যদি ভাঙি তাহলে উপরে আসতেছে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে আসতেছে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটা স্লিপ অফ হ্যান্ড। তো এই জায়গাটার মধ্যে দেখেন নিচে আসছে আমাদের কি 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তো 1 আমরা জানি, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আমাদের রেজাল্ট। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 × 2 × 1। এখন একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গাটার মধ্যে আপনি কিন্তু আরো একভাবে শর্টকাটে এটা জিনিসটা করতে পারেন, সাজাতে পারেন। এখানে আছে কত 3, নিতে বলছে কয়টা 2টা, তাহলে 2 পদ পর্যন্ত লিখলেই তো রেজাল্ট হয়ে যায়। বিষয়টা কেমন আর একটু ক্লিয়ার করি। যখন ধরেন আমি বললাম 10p2, তার মানে এখানে আছে কত 10, 10টা থেকে আমার কয় পদ লিখতে হবে 2 পদ, তাহলে 10 গুণ কত 9, তাহলে কত হলো 90। এই তো রেজাল্ট হয়ে গেল। কিন্তু এখন বলতে পারেন আল্লাহ এটা কিভাবে হলো, দেখেন আসলে কিছুই না, আমরা জাস্ট ওই ক্যালকুলেশনটাকে একটু শর্ট করছি, কারণ এটাকে দুইভাবে প্রেজেন্ট করা যায়। এই দেখেন 10 ফ্যাক্টোরিয়াল, নিচে কত 10 বিয়োগ কত 2, এত ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ঠিক আছে, তো আমার এই জায়গাটার মধ্যে 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে আসলো কত 8 ফ্যাক্টোরিয়াল। তো আমি একটা যদি কাজ করি, আমি লিখতে পারি 10কে 10 গুণ কত 9, এরপর কত 8, 8-এর পর আর যাবো না, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখলেই যথেষ্ট। আর নিচে কত আছে 8 ফ্যাক্টোরিয়াল, এটা আর এটা যদি কেটে দেই তাহলে কয় পদ লিখতে হলো 2 পদ, তাহলে আমার তো 10 গুণ 9, তাহলে রেজাল্ট আসলো কত 90। এখানেও রেজাল্ট কত 90। আচ্ছা, আমি যদি এটাকে এমন করি 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 লেখার পর তাহলে এই 8কে কি লিখতে হবে 8 গুণ 7 গুণ 6 গুণ, তাহলে ওইগুলো সবই উপর আর নিচে কাটা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এর জন্য এই পর্যন্ত সীমাবদ্ধ রেখে আমরা আর আগাইনি, কারণ বড় হয়ে যাবে অনেক। ঠিক আছে, তাহলে এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আপনি বলেন আমার যদি থাকে হচ্ছে n, এখানে যদি বলি np3, তাহলে রেজাল্টটা আমরা ওইভাবেও প্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে অপশনের ফ্যাক্টোরিয়াল, অপশন বিয়োগ টার্গেটের ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? অথবা আরেকভাবে লিখতে পারি 3 পদ পর্যন্ত লিখতে হবে। কয় পদ 3 পদ। n ইন্টু n এর থেকে 1 কম, কারণ 10-এর থেকে 1 কম কত 9, তাহলে n এর থেকে 1 কম হলে কি হবে n - 1, আরো 1 কম হলে কি হবে n - 2। তাহলে দেখেন 10-এর থেকে 1 কম 9, আর 2 কম হলে কত হয় 8। বিষয়টা কিন্তু এটাই, কথাটা বুঝতে পারছেন? তাহলে এইটুকু বেসিক যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই এই সমাধানগুলোকে আপনি করতে পারছেন। তো খুব সহজে যেহেতু সমাধান করতে চাচ্ছেন, তাহলে চলেন দেখি আমরা যা শিখলাম, ঠিক আছে, এইগুলো আমরা একটু করতে পারি কিনা। আমরা দুইভাবে লিখতে পারি, এক যত পদ বলছে অত পদ পর্যন্ত লিখতে পারি, অথবা সরাসরি ফর্মুলাটা বসাইতে পারি। আচ্ছা, তো দেখেন এই জায়গাটার মধ্যে আমাদের কি হচ্ছে, এখানে আছে কত 2n, তাহলে 3 পদ পর্যন্ত লিখতে বলছে, তাহলে 2n, এর থেকে 1 কমাইলে কত হয় 2n - 1, আরো 1 কমাইলে কত হয় 2n - 2, শেষ। আচ্ছা, এরপরে কি রইল 2, এখানে কয় পদ পর্যন্ত লিখতে হবে 4 পদ। আমার অপশন কত n, তাহলে n এর থেকে 1 কম কত n - 1, এর থেকে আরো 1 কম কত n - 2, এর থেকে আরো 1 কম কত n - 3, n - 3। আচ্ছা, আপনি বলছেন 4 পদ, তাই তো? এটা হচ্ছে একটা পদ, এটা 2, এটা 3, এটা 4। আচ্ছা আচ্ছা, তাহলে এখন একটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি, ঠিক আছে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এই যে কিন্তু টোটালটার গুণফল কিন্তু একটা রাশি, একটা টার্ম, কিন্তু আমরা বোঝানোর জন্য বলছি 4টা।
ঠিক আছে, কারণ পদ হয় আসলে যোগ আর বিয়োগ চিহ্ন যুক্ত হইলে। তা আমরা এখানে বোঝানোর জন্য বলছি এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, চারটা টার্মের গুণফল একটা টার্ম হবে। কারণ আমি যদি 100টা সংখ্যা গুণ করলেও ফলাফল কয়টা হবে? একটাই। তা এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় দেখেন কাটাকাটি যায় কিনা। এখানে 2 আছে, এখানে কত আছে? 2। এখানে n আছে, এখানে কত আছে? n n। আছে। কাটাকাটি যাচ্ছে, আর কিছু আপাতত যাচ্ছে না। তো এইখানে কিন্তু একটা কমন একটা বিষয় আছে, সেটা কি? 2 কমন আছে, তাহলে 2 কমন নেওয়া যায় না? তাহলে 2n-1, আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে n আর 2 চলে -1, এই তো হয়ে গেল। আর এখানে কি রইলো? n-1। এখন এগুলো কেন করছি? এগুলো করছি যাতে আমি কি করতে পারি, ছোট করে নিয়ে আসতে পারি। যত ছোট করতে পারবো আমার অঙ্কটা সমাধান করা তত কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে এটা আর এটা কি হলো? ক্যান্সেল আউট হয়ে গেল। মানে একটা কাজ করতে পারি, এই 2টা এটার সাথে গুণ করব, আবার এটার সাথে গুণ দিতে হবে। তাহলে 2 আর 2 কত? 4। তাহলে 4n মাইনাস কত? 2। আর এইখানে আমার শুধু এই দুইটা, এইটা এই টার্মটা আর এই টার্মটা গুণ হবে। তাহলে n আর n গুণ করলে কি? n স্কয়ার। n স্কয়ার মাইনাস 3n মাইনাস 2 আর n গুণ করলে 2n, মাইনাস মাইনাসে কি প্লাস, 3 দুগুণে কত? 6। তাহলে আমাদের যেটা দাঁড়াইলো 4n মাইনাস 2 ইজ ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 5n প্লাস কত? 6। আমরা এবার সব কিছুকে এক পাশে নিয়ে যাই। যদি আমরা সব কিছুকে এক পাশে নিয়ে যাই তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে? একটু সহজ হবে না? আমাদের জন্য একটু সহজ হবে। তাহলে আপনারা দেখেন এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু দেখি, তাহলে এই পাশে রয়ে দিল 0, ওই পাশে আমার আগে থেকে আছে n স্কোয়ার মাইনাস 5n প্লাস কত? 6। আর এই যে টার্মটা 4n যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? মাইনাস 4n, মাইনাস 2 ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? প্লাস 2। ঠিক না? তাহলে আমরা এই জায়গার মধ্যে কি পাচ্ছি দেখেন, n স্কোয়ার 6 আর 2 যোগ করলে কত? 8। 4টা আর মাইনাসের 5টা, একটা n। না, মাইনাসের 4টা মাইনাসের 5টা, তাহলে মাইনাসের -9। তাহলে n স্কোয়ার -9 প্লাস 8, -9n প্লাস কি 8। তাহলে আমরা একটা কাজ করছি এই জায়গাটার মধ্যে, যে আমরা একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা একটু মাইদুল স্যারকে একটু সরাই নিব এখন, যাতে করে আমরা সহজে এই জায়গাটার মধ্যে একটু ক্যালকুলেশনটা করতে পারি। আচ্ছা, তো দেখেন এই জায়গাটার মধ্যে আমার কি দাঁড়াইলো তাহলে? n স্কোয়ার মাইনাস 9n প্লাস 8 ইজ ইকুয়াল টু কত? 0। এখন আমাদের কি মিডল টার্ম, ছোটবেলা থেকে মিডল টার্ম করে আসতেছেন। তো আমার এখানে 8 9কে আমার ভাঙায় লিখতে হবে যেন 8 পাওয়া যায়। তাহলে সোজা কথা 8 আর 1, এছাড়া তো আর উপায় হচ্ছে না আমাদের 9 পাইতে হলে। তাহলে 8n মাইনাস n প্লাস কত? 8 ইজ ইকুয়াল টু কি? 0। আচ্ছা, এখন দেখেন nটা যদি কমন নেই তাহলে কি হয়? n মাইনাস 8, আর এখানে -1টা কমন নিলে কি? n মাইনাস 8 ইজ ইকুয়াল টু কি? 0। এখন দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে দুইটা রাশির গুণফল বা একাধিক রাশির গুণফল যখন কি হয়? শূন্য হয়, তখন তাদেরকে পৃথকভাবে শূন্য লেখা যায়। তাহলে n মাইনাস 8 একবার শূন্য দেখানো যাবে, n মাইনাস 1 একবার কি দেখানো যাবে? শূন্য দেখানো যাবে। তাহলে হয় আমরা যেটা লিখতে পারি n মাইনাস 8 ইজ ইকুয়াল টু কি? 0, বা n ইজ ইকুয়াল টু কত? 8, অথবা আমরা কি লিখতে পারি যে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা n ইজ ইকুয়াল টু কত? 1। আমাদের রেজাল্ট হয়ে গেল 1 আর 8। কিন্তু আমরা এই জায়গায় মনে করতে পারি যে আসলে এই দুইটাই বোধহয় সঠিক রেজাল্ট। আমাকে n এর মান n এর মানটাই বের করতে বলছে। তো আমরা এই যে সমীকরণটা সমাধান করলাম, সমাধান করে আসলে কার মান বের করলাম? n এর মান কিন্তু বের করলাম। তো n এর মান কত কত বের হয়েছে? 1 আর কত? 8। এখন আসলে প্রকৃতপক্ষে এই দুইটাই রেজাল্ট, নাকি দুইটার মধ্যে কোনোটাই রেজাল্ট না, নাকি আসলে যে কোনো একটা রেজাল্ট হইতে হিসেবে কাউন্ট হতে পারে? কারণ এটা বলতে পারেন কেমন প্রশ্ন। আসলে আপনার তো প্র্যাকটিক্যালি বিষয়টা মিলাইতে হবে। কিরকম? চলেন ধরেন n এর মান কত? 8 ধরলাম। আচ্ছা, এখানে n এর মান বসান। 2 আর 8 গুণ করলে কত হয়? 16। 16টা থেকে 3টা জিনিস যদি নেন, নেওয়া সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। আচ্ছা, এখানে n এর মান বসান 8। 8টা থেকে 4টা জিনিস নেওয়া সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। তাহলে 8 গ্রহণযোগ্য, 8 অ্যাকসেপ্টেড। আচ্ছা, এবার আসেন 1, 2 ইন্টু 1 মানে কত? 2। 2টা থেকে 3টা জিনিস নেওয়া সম্ভব না। n এর মান 1, একটা থেকে 4টা জিনিস নেওয়া সম্ভব না। তাহলে n এর মান 1, এটা কি গ্রহণযোগ্যতা পাবে? না। কারণ আমরা আগেই বলছিলাম n এর মান, অপশনের মান হয় টার্গেটের সমান, না হয় টার্গেটের থেকে কি হবে? বেশি হবে। কিন্তু টার্গেটের মান কোনোদিন অপশনের চাইতে বেশি হবে না। কি বুঝতে পারলেন? তারপরে আমি যদি n এর মানটা বসাই দিই, আমি বসাবো শুধু 8। না, লাস্টে আমি শুধু বলবো যে এই দুটো মানের মধ্যে কি আপনার 8 গ্রহণযোগ্য, 1 গ্রহণযোগ্য নয়। তাহলে রেজাল্ট যেটা বের হবে সেটাকে ভেরিফাই করে নিতে হবে। কথাটা কি বোঝা গেল? না হয় কিন্তু এখান থেকে ফুল মার্কসটা আপনারা পাবেন না। তাহলে একটা ইকুয়েশনকে সলভ করে
ভাঙানোর বিষয়টা, ঠিক আছে, তারপর সেখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসা এবং সেটাকে ভ্যারিফাই করা। এটা কি বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পারছেন। মাইদুল স্যারকে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো। মাইদুল স্যার কি বুঝতে পেরেছেন? আপনি অ্যান্সারটা লিখবেন কিভাবে এখন? এখন এই যে অ্যান্সারটা লিখে দিব, খাতায় অ্যান্সারটা লিখবেন হ্যাঁ কিভাবে? খাতায় অ্যান্সারটা লিখে দিব। আমাদের তো এন এর মান বের করতে বলছে, তো সরাসরি এন এর মান অতএব অ্যান্সার অ্যান্সার আমরা 8। যদিও আমি বের করছি 2টা, আমি আমার মনে মনে একটা ক্যালকুলেশন করবো এখানে। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করে আমরা বলে দিব 1 গ্রহণযোগ্য নয়। কারণটা কি? কারণটা হচ্ছে এটা। কথাটা কি বুঝে গেল? তাহলে দেখেন আমরা কিন্তু সমীকরণের যে বিষয়টা সেটা আমরা শিখে ফেললাম। এখন হচ্ছে আমরা কয়েকটা ওয়ার্ড নিব, ওয়ার্ডকে আমরা কিভাবে সাজাতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তবে তার আগে এই যে একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড আপনারা দেখছেন, হ্যাঁ। সারা দেশে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডে ক্লাস নেয়, কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস আপনারা কখনো দেখেন নাই। কিং ক্লাসেস আপনাদের জন্য এটা নিয়ে আসছে। মানে আমি অ্যাকাউন্টিং এর সাবজেক্টগুলো পড়াই, কিন্তু আমি বাংলাদেশের বেস্ট যে ম্যাথ টিচার, বিসিএস কনফিডেন্স, বিসিএস অদিতি, বিসিএস ওরাকল, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের ইউসিসি স্কলারসের সিনিয়র ফ্যাকাল্টি নুরুল ইসলাম স্যার, তাকে ম্যানেজ করে নিয়ে আসছি আপনাদেরকে এইরকম সেরা পদ্ধতিতে ম্যাথ শেখানোর জন্য। সাথে থাকতেছে আমি, যাতে ইন্টারাকশনটা আপনাদেরকে দেখাইতে পারি। আপনি সামনে থাকলে প্রশ্ন করতেন না, সেই প্রশ্নগুলা আপনাদের পক্ষ থেকে আমি অ্যাকাউন্টিং টিচার ম্যাথ টিচারকে করতেছি। স্যার আপনি বিরক্ত হবেন না। না না না, বিরক্ত হওয়ার কিছু নেই, বরং এটা কিন্তু আপনাদের জন্য আসলে আমার কাছে মনে হয় ভালো হয়েছে। কারণ কি, যে স্যার ধরেন আপনাদের হয়ে যে প্রশ্নগুলো করবে, স্যার একজন গুড লার্নার। তা এখন বিষয়টা হচ্ছে ধরেন সে এই জায়গায় কিছুই বুঝতেছে না বা কিছুই জানে না। তাই একটা ছাত্র বা একজন শিক্ষার্থী যখন ধরেন ওইভাবে কোনো কিছু না জানে বা এগুলো তার আগে থেকে যদি জানা না থাকে, তার মনে যে ধরনের প্রশ্ন জাগতো, স্যার কিন্তু আপনাদের হয়ে হচ্ছে ওই বিষয়গুলো চিন্তা করে ওই ধরনের প্রশ্নগুলো করতেছে। এখন যারা আমাদের ক্লাস দেখতেছে, যারা ধরেন এগুলো অনেক ভালো জানে, অনেক ভালো পারে, তাদের কাছে হয়তো বিষয়গুলো, স্যারের প্রশ্নগুলো সিলি মনে হতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অতিরঞ্জন বা স্ক্রিপ্টেড কোনো কিছু আমরা করতেছি না, বাস জাস্ট ন্যাচারাল জিনিসগুলো। স্যারের মনে হঠাৎ করে যে প্রশ্নটা আসতেছে সেই প্রশ্নটা আমাকে করতেছে এবং সেই প্রশ্নটা আমি আপনাদের হয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, জাস্ট এইটুকুই, ঠিক আছে। তাহলে এবার আসেন একটা বিষয়, তো আমরা তো এটা বুঝে ফেললাম ইকুয়েশন রিলেটেড। এখন ইকুয়েশন যেভাবে আসুক আপনারা এটা সলভ করতে পারবেন আশা করি। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, যে আমরা এখন জানার চেষ্টা করব যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যে কিভাবে শব্দ দিয়ে দিলে তাকে আমরা সাজাতে পারি, ঠিক আছে। তাহলে চলেন একটু দেখি। আপনাদেরকে সরাসরি স্যাররা যেটা শিখাবে বা অনেকে যেটা বলতে পারে, বা আপনারা যখন মানে শেখেন, মানে সরাসরি তো একটা সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করেন। তো ধরেন একটা প্রশ্ন করলো, প্রশ্নটা কেমন, যে বলল যে আপনার একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে কি আর্টিকেল। শব্দটার নাম কি আর্টিকেল। বললো আর্টিকেল শব্দটার মধ্যে যতগুলো লেটার আছে সবগুলো লেটারকে নিয়ে, কোনোটা বাদ দিয়ে না, সবগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়। এখন ধরেন আমি আপনাকে নর্মাল একটা বিষয় বলি, এই বিষয়টাকে একটু বোঝানোর জন্য বলতেছি আর কি। দেখেন ধরেন আমি একটা শব্দ লিখছি আলু, হ্যাঁ, এই মানে কি লাভ ইউ? না না, লাভ ইউ না। এখানে ধরেন আলু তো আমরা অন্যভাবেও বলতে পারি, ঠিক আছে, কিন্তু জাস্ট ধরেন একটা ওয়ার্ড নিছি। আর নর্মালি কম্পিউটার পড়ার সময় আপনারা যখন এই যে আইসিটি পড়বেন, সেখানে তো পাবেন সিপিইউর মধ্যে আলু পাবেন, ঠিক আছে। অ্যান্ড সিপিইউর মধ্যে আলু পাবেন মানে ওইখানে আলু উৎপাদিত হয় না, সেটা তো আপনারা জানেনই একটা অংশ, সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা গাণিতিক কাজটা করে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, আমি এ এল ইউ ধরেন এই 3টা লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড নিয়েছি। আমি যদি বলি এটাকে কতভাবে সাজানো যাবে, এলোমেলো করেন, ঠিক আছে। আচ্ছা আমি এলোমেলো করার চেষ্টা করি, ধরেন আলু নিজেই তো একটা সাজানো রূপ, ঠিক না। এখন ধরেন আমি ইউকে চেঞ্জ করব, তার পজিশন চেঞ্জ করব, এই দুইটার যে কোনো একটার সাথে। তো আমি যদি পজিশন চেঞ্জ করি, ধরেন এ ইউ এল লিখলাম। আচ্ছা আবার ধরেন ইউটাকে আমি প্রথমে নিয়ে আসলাম, ইউ এ এল, আমার মনের মতো করে আমি সাজাইতেছি, ঠিক আছে। তারপর ধরেন এল এর পজিশনটা চেঞ্জ করবো, ধরেন আমি লিখলাম যে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, ইউ এল এ উলা, ঠিক আছে। তারপর ধরেন এল এ ইউ, ঠিক আছে। তারপর ধরেন এল ইউ এ। তো এই যে 1 2 3 4 5 6, দেখেন তো এই 6টার সাথে কোনোটার মিল আছে? না, ভিন্ন। একটা পজিশন হলেও কি আছে? ভিন্ন আছে, চেঞ্জ আছে। এখন ধরেন মাইদুল স্যারকে চোখ বন্ধ করে আমি এখন বলতে বলবো যে এ এল ইউ, এই যে 3টা ওয়ার্ড আছে এ এল আর হচ্ছে কি ইউ, আপনি এলোমেলো করে একটা বলেন। এলোমেলো করে? হ্যাঁ, এইখান থেকে না দেখা বলেন, না দেখা এলোমেলো করে বলেন, সাজায় বলেন, যেটারে যে পজিশনে রাখতেছেন, সমস্যা নেই। এল ইউ এ, আরেকটা বলেন। আচ্ছা আরেকটা বলবো, হ্যাঁ, এ ইউ এল।
দেখেন তো এই দুইটা এখানে আছে কিনা, খুঁজেন। AUL এই যে আছে। আচ্ছা, আবার দেখেন। লুয়া, হ্যাঁ, লুয়াও আছে। তাহলে দেখেন আপনারা নিজেরা চিন্তা করে দেখেন, এর বাইরে কিন্তু আর সাজানোর কোনো ওয়ে নাই। নাই। ধরেন পাসওয়ার্ড, আমরা ইউনিক পাসওয়ার্ড আমরা কিন্তু চাইলে এভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, আমাদের কাছে আপনার এই ডিজিট, নাম্বার, অ্যালফাবেট, সিম্বল এগুলো দেওয়া থাকে, আমরা আমাদের কম্বিনেশন করে আমরা কিন্তু পাসওয়ার্ডগুলো তৈরি করি। ঠিক আছে, এছাড়াও আরও অনেক ব্যবহার আছে। তো এখন বিষয়টা হচ্ছে এই 6টা জিনিস কিন্তু ইউনিক। ঠিক আছে, আপনি এখন এর বাইরে যতটাই বলেন না কেন, যে কোনোটার সাথে কি হবে, মিলে যাবে। এখন দেখেন এখানে ছিল কয়টা জিনিস, 3টা। তা 3টা জিনিসকে 3টা জিনিস থেকে 3টা জিনিস নিয়েই তো সাজাইলাম। এখানে কি কোনোটা বাদ দিছি? বাদ দিইনি। তাহলে 3টা থেকে 3টা জিনিস নিয়ে সাজানোর যে উপায়, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। কারণ NPN মানে হচ্ছে কি, n ফ্যাক্টোরিয়াল। এখন বলতে পারেন যে স্যার এটা আবার কিভাবে 3 ফ্যাক্টোরিয়াল, আপনি তো জানেন এই বিষয়টা। ঠিক আছে, কারণ উপরে হচ্ছে অপশনের ফ্যাক্টোরিয়াল, আর অপশন বিয়োগ কি, টার্গেটের ফ্যাক্টোরিয়াল। তো নিজে তো 0 ফ্যাক্টোরিয়াল। জি। তো 0 ফ্যাক্টোরিয়াল শুধু 0 দিয়ে ভাগ করলে বিষয়টা ভিন্ন হতো, কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল এটার একটা ভ্যালু আছে। 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। নতুন জিনিস জানলাম। হ্যাঁ, 0 ফ্যাক্টোরিয়াল মানে যে 1, এটা কিভাবে 1? কারণ আমরা বলছি যে NPN মানে কি, n সংখ্যক জিনিস থেকে যতগুলো আছে, 10টা আছে, 10টা থেকে 10টাই নিয়ে কতভাবে সাজানো যায়, 10 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি বলেন NPR, এটা মানে হচ্ছে উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে কি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি r এর জায়গায় n বসাই দেই, তাহলে কি হয়ে গেল, NPN না? তাহলে NPN মানে কি, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস কি, n ফ্যাক্টোরিয়াল। এখন আমি যে কথাগুলো বলছি হয়তো মুখস্থের মতো মনে হতে পারে, আবার মনে হতে পারে একটা থেকে আরেকটার মধ্যে চলে যাচ্ছি না। আপনি তো প্রশ্ন করবেন 0 ফ্যাক্টোরিয়াল 1 কিভাবে আসলো। তো এখন আপনার মনের তৃষ্ণা তুমি আমার মিটাইতে হবে। তো এখন একটা বিষয় হচ্ছে NPN মানে n সংখ্যক জিনিস থেকে যদি n সংখ্যক সবগুলাই নেই, তাহলে কত ভাবে সাজানো যায়, n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল লিখে দিই এটার বদলে, আর এই পাশে তো অলরেডি কি আছে, n ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস n মানে কত, 0। এটা যদি কাইটা দিই, তাহলে এই পাশে কত থাকে, 1, ওই পাশে 1, নিচে 0 ফ্যাক্টোরিয়াল। আপনি যদি উল্টায় দেন, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়ে যাচ্ছে, 1। এইভাবে আসছে 1। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানেও কত, 1। তাহলে এখন বলেন এই 0 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1। তাহলে আমি যদি 1 বসাই দিই, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1, তাহলে রেজাল্ট তো 3 ফ্যাক্টোরিয়াল হয়। আমি তো এটাই বলছিলাম প্রথমে, 3p3 কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি বলি 10টা থেকে 10টা জিনিসই নেওয়া হয়েছে, তাহলে কত ফ্যাক্টোরিয়াল হবে, 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে বলেন এখানে টোটাল লেটার আছে কয়টা, 3টা। 3টা থেকে 3টা নিয়ে কত ভাবে সাজানো যাবে, 3 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে কত, 6। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখলেন? তাহলে এইভাবে কিন্তু গাণিতিক বিষয়গুলোকে আমাদের মেলাতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যে বিষয়ে আপনারা আটকা পড়ে যাবেন। হ্যাঁ, কিভাবে আটকা পড়বেন সেই বিষয়টার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই, নালে যদি ক্লিয়ার না করি, তাহলে ওই যে আবার প্রশ্ন থেকে যাবে, ক্লিয়ার হবে না, তখন কিন্তু আর সাধনা হবে না। ঠিক আছে, আর সাধনা দাঁতের মাজন ব্যবহার করতে পারেন, কারণ এখন তো মাইক্রোপ্লাস্টিকের ঝামেলা রয়েই গেছে। তো এখন দেখেন একটা বিষয়, এই জায়গার মধ্যে আমরা বলছিলাম আর্টিকেল শব্দটা, দেখেন তো কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7। দেখেন তো কোনোটার সাথে কোনোটার মিল আছে, ARTICLE, কোনোটা কি একাধিকবার আছে, নাই। একের বেশি আছে, নাই। তাহলে আছে কয়টা, 7টা। 7টা থেকে 7টা নিয়েই সাজানোর উপায়টা কি, 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি, 7 গুণ 6 গুণ কত, 5 4 3 2 1। দেন যে রেজাল্ট আছে সেটাই রেজাল্ট। দেখতে পারি কিনা, 6 7 42, 42 গুণ 5 মানে 210, 210 এর সাথে 4 গুণ করলে হয় 840। আচ্ছা, 840 এ 3 দিয়ে গুণ করলে হয় 3 8 2400, আর 40 3 4 12 মানে 2500। হ্যাঁ, আই লস্ট। এখন দেখেন তো আমাদের তো ওইখানে 3টা দেওয়া ছিল, তাই সহজে বের করে ফেলছেন, মানে সহজে বের করে ফেলছেন নিজে সূত্র ব্যবহার করা ছাড়া। কিন্তু এই যে দেখেন মাইদুল স্যার কিন্তু 7p7 7টা দিয়ে করার সময় সে কিন্তু এই জায়গায় ঝামেলায় পড়ে গেছে। করা যাবে না যে বিষয়টা এমন না, একটু সময় লাগবে সামান্য হয়তো। হ্যাঁ, যারা রেগুলার ক্যালকুলেশন করে তাদের হয়তো একটু তাড়াতাড়ি হবে, যারা রেগুলার করতেছে না বা হঠাৎ করে করতে গেলে একটু সময় লাগতে পারে। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, আমি যদি এখন 7টা না দিই, আমি যদি 50টা দিতাম, তাহলে আপনার কত দিন লাগতো,
যদি আপনি সূত্র ব্যবহার করা ছাড়া করতেন, কতভাবে সাজানো যেত, তাহলে কিন্তু মাথা নষ্ট হয়ে যেত। এর জন্যই আসলে সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলো করাটা সবচেয়ে বেশি সেফ। তাহলে 77 ক্যালকুলেটরের মধ্যে 7 ফ্যাক্টরিয়াল চাপ দিবেন, রেজাল্ট চলে আসবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা তো এটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কি পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড থাকতে পারে না যেই ওয়ার্ডের মধ্যে একই লেটার একাধিকবার আছে? দেখেন তো, ম্যাথামেটিক্স শব্দটা লিখছি, তো ম্যাথামেটিক্স শব্দটার মধ্যে কে কতবার আছে বলতে পারবেন? এম আছে 2 বার, আচ্ছা, এ আছে 2 বার, 2 বার, টি আছে 2 বার, 2 বার, আর কেউ আছে? আচ্ছা, আর কেউ তাহলে নেই। স্যারের যেটা বললো, তো চলেন এটা একটু মার্ক করি আমরা। এম আছে 2 বার, 2 বার, এ আছে 2 বার, 2 বার, টি আছে 2 বার, 2 বার, নাকি? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এরা একাধিকবার করে আছে। টোটাল লেটার আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 11 7টা 8টা 9 10 11। তাহলে আমার 11টা থেকে 11টা নিয়েই তো সাজাতে হবে, 11 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দেখবেন বইয়ের মধ্যে সমাধানে লেখা আছে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ এম আছে 2 বার, 2 বার, এ আছে 2 বার, টি আছে 2 বার। এই 2 দুইটা এম এর জন্য, এই 2 দুইটা এ এর জন্য, এই 2 দুইটা টি এর জন্য। কিন্তু একাধিকবার থাকলে তাদের ফ্যাক্টরিয়াল দিয়ে কেন ভাগ দিব, এই প্রশ্নটা অনেকে করে না। কেন? এখানে যেমন কোনোটার সাথে মিল ছিল না, তাই যতটা ছিল তত ফ্যাক্টরিয়াল লিখে দিছি, বাস ওইটাই শেষ। ওটাই শেষ। কিন্তু একাধিকবার যদি কেউ থাকে তাদের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হয়, কিন্তু কেন দিতে হয়? চলো, আচ্ছা আচ্ছা, এখানে আপনি বলছেন 7 আছে, 7 ফ্যাক্টরিয়াল লিখছি। 7টা লিটারের Different. মধ্যে কেউ Different. ভিন্ন, সবাই কিন্তু ভিন্ন ছিল। আচ্ছা, আর কিন্তু এখানে একাধিকবার তো পেয়েছে, তাহলে এইখানে কেন ভাগ দিব? আমরা তো এটা দেখি, সলিউশনের মধ্যে দেখি, কিন্তু এটা কেন দিতে হয় সেই কারণটা যদি জানি, তাহলে যে কোনো শব্দের বিন্যাস আমাদের করা ইজি হয়ে যাবে। তার মানে আপনি বলতে চান যে কোনো শব্দ যদি থাকে, হ্যাঁ, ধরেন 7টা শব্দ, 7টা লিটার, 7টা লেটার, হুম, তো আমি প্রথমে লিখবো 7 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ এটাই, এর মধ্যে যদি এমন 2টা থাকে একই রকম, রিপিট হয়েছে, হ্যাঁ, তাহলে আমি লিখবো ভাগ 2 2 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। না, একটা লিটার যদি 2 বার থাকে তাহলে 2 ফ্যাক্টরিয়াল। না না, 2টা লেটার 2 বার। 2টা লিটার 2 বার করে যদি থাকে তাহলে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। যদি একটা লিটারই 3 বার থাকে তাহলে এগুলো বাদ, তাহলে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু কেন দিতে হবে? কেন? হ্যাঁ, এই কেনর উত্তরটাই আমরা এই যে আলুর মধ্যে পাবো। ঠিক আছে, দেখেন যে কথাটা বলছিলাম, আমরা জাস্ট এখানে শেষের যে লেটারটা ইউকে এখন রিপ্লেস করে দিব কি দিয়ে? এল দিয়ে। তাহলে ওয়ার্ডটা হয়ে যাবে কি? অল। অল। তাহলে এখন দেখেন এইখানে যত জায়গায় ইউ আছে তত জায়গায় আমরা এল বসাবো। তাহলে দেখেন এ এল এল, L। আচ্ছা এই জায়গায় একই রকম ভাবে এ এল এল, এখানে ইউ এর জায়গায় এল বসাবো। এল এ এল, লাল হয়ে গেছে, আসলে তো কালারও তো লাল। আচ্ছা, এই জায়গাটায় আমরা কি বসাবো? এল বসাবো। এল এল এ, আচ্ছা এল এ, ইউ এর জায়গায় কি বসাবো? এল এল এ এল। এখানে দেখেন এটার বদলে আমরা বসাবো এল এল এ। এইবার একটু যদি ভালো করে আপনারা দেখেন এই জায়গার মধ্যে, মাইদুল স্যার বলেন তো এখানে কারোর সাথে কারো কোনো মিল আছে কিনা? আছে তো, এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল। আচ্ছা এইটার সাথে এটার মিল আছে, আর এই দুইটা, তাহলে এই দুইটা কি আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস। একটা, তাহলে দুইটা একই রকম কিন্তু কাউন্ট হবে কয়টা? একটা। এই দুইটা একই রকম, এখান থেকে কাউন্ট হবে একটা। এই দুইটা আবার একই রকম, এখান থেকে কাউন্ট হবে কয়টা? একটা। তাহলে দেখেন একটা বিষয়, রেজাল্ট পেলাম কত? 3। 3। তাহলে আমরা কি বলতে পারি না দুই জোড়া বিন্যাস একটাকে নির্দেশ করতেছে? মানে দুইটা জিনিস কয়টাকে নির্দেশ করে? একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা জিনিস একটাকে নির্দেশ করতেছে, তাহলে আমি কি বলতে পারি না 2 ফ্যাক্টরিয়াল নির্দেশ করতেছে 1 ফ্যাক্টরিয়ালকে? কারণ 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2 ইন্টু 1, আর 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1। তাহলে দুইটা জিনিস একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা বলতে পারি 2 ফ্যাক্টরিয়াল রিপ্রেজেন্ট করে কয়টাকে? একটাকে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি অতএব 1 ফ্যাক্টরিয়াল ঐকিক নিয়মে, বা একটা নির্দেশ করবে কি 1 বাই কত? 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তাহলে এখন আমার এখানে আছে কয়টা লিটার? 3টা লিটার। কয়টা লিটার আছে? 3টা লিটার। তাহলে 3টাকে সাজানো যাবে কত? 3 ফ্যাক্টরিয়াল উপায়। তাহলে 3 ফ্যাক্টরিয়ালকে রিপ্রেজেন্ট করবে 3 ফ্যাক্টরিয়াল বাই কত? 2 ফ্যাক্টরিয়াল। এখন এই 2 ফ্যাক্টরিয়াল কেন? কারণ এই দুইটা একই রকম ছিল তাই। এই কারণে নিচে এতে একটা হ্যাঁ, অ্যালফাবেট 2 বার আসছে, এই কারণে একবার এটা। তাহলে আমরা যদি ধরেন এরকম হইতো যে 3 ওটাই একই রকম,
তাহলে এই 3 ওটা নিয়ে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল, বাট 3টা তো একই রকম, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে, তাহলে রেজাল্ট কত? 1। 1। কারণ এর বাইরে আর সাজানোর উপায় নেই। আপনি নিজে চেষ্টা করেন, এই এল কে বললেন স্যার আমি প্রথমে দিব, এটাকে শেষে দিব, একই রকমই তো হবে, আর কোনোভাবে সাজানো যাবে? রেজাল্ট সবসময় কত? এই পুরোটাই আসবে হচ্ছে 1। কথাটা কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে যদি বুঝতে পারেন, তাহলে এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন। আমরা যদি এখন বলি, মাইদুল স্যারকে এখন প্রশ্ন করবো যে এটার উত্তরটা দিবেন, সেটা হচ্ছে ধরেন বললাম মিলেনিয়াম। মিলেনিয়াম শব্দটার মধ্যে যতগুলো লিটার আছে সবাইকে নিয়ে, কাউকে বাদ দিব না, সবাইকে নিয়ে কত ভাবে সাজানো যাবে? ওকে, সূত্র লিখবো তাই তো? 1 2 আচ্ছা 2 4 6 8 10 উপরে 10 ফ্যাক্টোরিয়াল। উপরে 10 ফ্যাক্টোরিয়াল, কারণ 10টা আছে। 10টা শব্দ। আচ্ছা, এম আছে 2 বার, এম আছে 2 বার, এল আছে 2 বার 2, এন আছে 2 বার 3, আই আছে 2 বার 4, তাই তো? হ্যাঁ। তাইলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এ হচ্ছে 4 বার। তাহলে এবার ঠিক আছে। এবার আপনারা এই নিজেরা যাচাই করে দেখেন, ঠিক আছে, যে মাইদুল স্যার আসলে এখানে সঠিক কিনা। দেখেন 2টা আছে কি এম, আচ্ছা 2টা আছে আই, I, 2টা আছে এন, 2টা আছে এল, L। ব্যাস হয়ে গেল। 1 2 3 4। এবার আপনারা বলবেন মাইদুল স্যার আসলে সঠিক করেছে কিনা সমাধানটা, এটা আপনারা কমেন্টস করে জানান। তো আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো এটা আপনারা জানাবেন। আমরা 2টা সম্পূর্ণ কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি, বিন্যাস সমাবেশ জিনিসটা কি সেটা জানানোর চেষ্টা করেছি। তো আমাদের যে এই যে ক্ষুদ্র প্রয়াস কিং ক্লাসেসের পক্ষ থেকে আপনারা জানাবেন যে এই উদ্যোগটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে, ক্লাসগুলো কেমন আপনারা উপভোগ করছেন, আমাদেরকে জানাবেন কমেন্ট করে, কারণ আপনাদের মন্তব্যগুলাই কিন্তু আমাদের কাজ করার অনুপ্রেরণা। তো স্যার, জি, এটা তো বেসিক শিখলাম, হ্যাঁ এরপরে কি আমরা ডিরেক্টলি বোর্ড কোশ্চেনে যেতে পারবো? হ্যাঁ, এরপরে যাওয়া যাবে, কিন্তু আমাদের আরো কয়েকটা জিনিস শিখতে হবে। ঠিক আছে, আরো কয়েকটা জিনিস শিখতে হবে, কি কোশ্চেনের মারপ্যাচগুলো বুঝতে হবে। মানে একটা অঙ্ক সমাধান করতে গিয়ে যে যতটুকু বেসিক দরকার ওইটুকু হয়ে গেছে, এখন প্রশ্নের সাথে আমাদের এই ধারণাগুলোকে কানেক্ট করতে হবে আরেকটু সমৃদ্ধ নিজেদেরকে করার জন্য। তাহলে আমরা নেক্সট এপিসোডে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাব এবং সেই প্রশ্নের মারপ্যাচগুলো দেখবো এবং সেটা কিভাবে সমাধান করতে হয় তার টেকনিকগুলো শিখবো। জাতীয় বিশ্ববিদ্যালয় এখন আগের মতো নাই, এখন প্রশ্ন হুবহু যে বোর্ড কোশ্চেন থেকে চলে আসবে ব্যাপারটা এরকম না। আপনাকে শিখতে হবে বেসিক সহ, যাতে যেভাবেই আসুক আপনি অ্যান্সার করতে পারেন। নুরুল ইসলাম স্যার আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ, সামনে আমরা আরো আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।